ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দেখেন, আমি জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমি আমার বক্তব্যে পরিষ্কার স্পষ্টভাবে আমি আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি। আপনি সেখানে যদি যান, আমার আক্তার বচন বলে আমার একটা ফেসবুক আইডি আছে, মোহাম্মদ মেজর আক্তার বলে, এই নামে মেজর আবু আক্তার নামে দেখতে পাবেন। সেখানে আমি বলেছি যে আসলে জুলাই ঘোষণাপত্র যেটি ডক্টর ইউনূস সাহেব সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণা করেছেন, এটা একদিক দিয়ে আশাবাদ সৃষ্টি করেছে, আবার পাশাপাশি কিছু আমাদের ভাবনা বা আমাদের মধ্যে কি শঙ্কাও সৃষ্টি করেছে। তিনি যে কয়েকটি বিষয় বলেছেন, আমি এখানে স্পষ্টভাবে বলেছি 5টি গুড পয়েন্ট এবং 5টি নেগেটিভ বা শঙ্কার কথা বলেছি। আমি 5টি যে ভালো দিকটা, ইতিবাচক দিকটা বলেছি, সেটা বলেছিলাম যে আমি এই ঘোষণাপত্র 2024 সালের গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নিয়ে আসছে। এটা একটা ফর্মালি বা একটা প্রথম এটাকে জুলাই আগস্ট বা জুলাই বিপ্লবে আমরা কেন করেছি, কি কারণে করেছি, তার একটা নথি বা একটা দলিল উনি উপস্থাপন করেছেন, যেটা প্রয়োজন ছিল। নাহলে ইতিহাসে হারিয়ে যেত যে 24শে জুলাইয়ের আন্দোলনটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছিল, কারা ঘটিয়েছিল, এটা কিন্তু ইতিহাসে হারিয়ে যেত। কিন্তু সেই ঘোষণাপত্রটি দিয়ে উনি জাতিকে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। এই তাই একটি যুগান্তকারী দলিল এবং এটির যেমন নতুন আশার জন্ম দিয়েছে, ঠিক আমার কাছে মনে হয়েছে এর মধ্যে কিছু আশঙ্কা তৈরি করেছে। আমি এটাকে 3-5 ভাগে 5টি বলেছি ইতিবাচক, একটি বলেছি গণ ইচ্ছার প্রকাশ। ওনার এই জুলাই প্রস্তাব একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠছে, উনি খুব ভালো পরিষ্কার বলে দিয়েছেন জনগণ কি চাচ্ছিল এবং জনগণের যে আকাঙ্ক্ষা কি, এটা উনি অত্যন্ত পরিষ্কার ভাবে জনগণের সামনে তুলে ধরতে পেরেছেন। আমি এই জন্য ওনাকে শুকরিয়া জানাই, সাধুবাদ জানাই। আমার এই জাতির দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং দাবির প্রতি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, এই যা ইতিহাসের ধারাবাহিকতায় থেকে যাবে, এটা উনি দিতে পেরেছেন। আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি তো কোনো রাজনীতি দল বা কাউকে প্রতিপক্ষ কারো করি না, তবে আমি আমার নিজের পক্ষ থেকে, বিশেষ করে আমার এলাকার জনগণের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, উনি যেটা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী অবস্থান, ওনার এই বক্তব্যের মাধ্যমে জাতির ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন। জাতি যে ফ্যাসিবাদ বিরোধীর পক্ষে ছিল না, কেউই ছিল না, ন্যূনত মানুষকে আমরা ফ্যাসিবাদের পক্ষে দেখি নাই, এটা কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছেন। উনি দীর্ঘ ইতিহাস বলে দিয়েছেন কিভাবে গত 15টি বছর দলীয় দমন পীড়ন, একদলীয় শাসন, ব্যক্তি স্বাধীনতা হরণ, এর বিরুদ্ধে ওনার অবস্থানটা খুব স্পষ্ট ছিল। উনি খুব স্পষ্টভাবে সেই কথাগুলো উনি আমাদের জাতির সামনে তুলে ধরতে পেরেছেন এবং এটা মনে হয় একটা ইতিবাচক বিষয়। কারণ এটা হঠাৎ করে মানুষ এই আন্দোলনে নেমে আসে নাই। এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠেছিল, এটার বিরুদ্ধে যে বাংলাদেশের জনগণের দীর্ঘমেয়াদী সংগ্রাম ছিল গত 15 বছর যাবৎ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে 15 বছর ধরে এক নাগারে আন্দোলন করে আসতেছিল, হয়তো তারা বিপ্লবে রূপান্তরিত করতে পারে নাই, কিন্তু তাদের যে দীর্ঘমেয়াদী আন্দোলন, এই আন্দোলনের স্বীকৃতি জনাব ডক্টর ইউনূস সাহেব দিয়েছেন। আমি তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই, তার জন্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে উনি যেটা বলেছেন সেটা যে সাংবিধানিক সংস্কারের একটা প্রতিশ্রুতি উনি দিয়েছেন। দেখেন, সংবিধান কোনো স্থায়ী দলিল নয়। সংবিধানের মধ্যেই সংবিধান সংশোধন করা প্রয়োজনীয়তা আছে। মানুষ পরিবর্তন হয় যুগে যুগে, সময়ে সময়ে মানুষের মননশীলতা, মানসিক অবস্থা, মানুষের সবকিছু পরিবর্তন হয়। 20 বছর, 50 বছর, 100 বছর আগে মানুষের যে চিন্তা, চেতনা, ভাবনা বা তার মানে পটভূমিকা বা প্রাসঙ্গিক অবস্থা এক থাকে না, পরিবর্তন হয়েছে। আমরা 25 বছরে যেখানে ছিলাম, এই 25 বছর পরে তো ওই জায়গায় নাই। 50 বছর যেখানে ছিলাম সেখানেও নাই। আমরা ঢাকা শহরে সময় সাইকেল চালায় বেড়াতাম। আমি ঢাকা শহরে সাইকেল নিয়ে ঘুরতাম। আমি জগন্নাথ কলেজে পড়তাম, ধানমন্ডিতে পড়তে যেতাম, আমি কলেজে যেতাম সাইকেল দিয়ে। আমি সাইকেল দিয়ে গুলশানে আমার মামার বাড়িতে বেড়াতে যেতাম। আমার মামা থাকতেন এখানে বনানীতে একটা বাসায়, উনি চাকরি করতেন সিভিল এভিয়েশনে। আমি সাইকেলে করে আসতাম। কিন্তু এখন তো চিন্তাই করা যায় না সাইকেল করে ঢাকা শহরে আপনি চলবেন। তো কাজে পরিবর্তন হয়েছে। তো এই যে সংবিধানটা কোনো স্থির দলিল নয়, এটি মূল দলিল। যথেষ্ট অবশ্যই এটি মূল দলিল, এটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য মূল দলিল, কিন্তু এটা কোনো স্থির দলিল নয় যেটাকে পরিবর্তন করা যাবে না। এটা পরিবর্তনশীল, সময়ের সঙ্গে তাল মিলিয়ে, মানুষের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আজকে নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের বর্তমান প্রজন্মের বয়স
50 বছরের কম যাদের বয়স তারা প্রায় 90%। আমাদের মতো কয়জন আমরা বেঁচে আছি? 50-এর আগে যারা আমরা জন্মগ্রহণ করেছি তারা মূল জনগোষ্ঠীর 10% হব না, কিন্তু বাকি 90% কিন্তু এই বাংলাদেশ, স্বাধীনোত্তর বাংলাদেশের জন্ম তাদের হয়েছে। কাজে তাদের সাংবিধানিক চেতনা নিয়ে, সংবিধানের পরিবর্তন নিয়ে তাদের আকাঙ্ক্ষা থাকতে পারে, তাদের মনোবাসনা থাকতে পারে, তাদের দাবি থাকতে পারে। ডক্টর ইউনূস সাহেব এই যে সংস্কার, সংবিধান সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি বলেছেন যে এটাকে পর্যায়ক্রমে জনগণের চাহিদা অনুযায়ী, তারুণ্যের চাহিদা অনুযায়ী পরিবর্তন করা হবে বা উনি করাতে পারবেন বা চেষ্টা করবেন, এই প্রতিশ্রুতিটা অনেকটা গুরুত্বপূর্ণ। এটার জন্য উনি জাতির কাছ থেকে ধন্যবাদ পেতে পারে। আমি তো ব্যক্তিগত ওনাকে বলবোই, কারণ এটা অন্যতম ইতিবাচক দিক যে উনি এই সংবিধান সম্বন্ধে অবস্থানটাকে পরিষ্কার করেছেন। চতুর্থ আমি যেটা বলবো যে এই যে শহীদ যারা নিহত হয়েছে, আহত হয়েছে 24-এর এই জুলাই আন্দোলনে, তাদের প্রতি একটা স্বীকৃতি দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল, সময়ের প্রয়োজন ছিল, এবং এটা আরো আগে দেওয়া উচিত ছিল। এটা ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সপ্তাহে না পারলেও প্রথম মাসে স্বীকৃতি দিয়ে দেওয়া ছিল তার নিজের ক্ষমতা প্রয়োগ করে। কিন্তু যে কোনো কারণ হোক উনি সেটা করেন নাই বা করতে পারেন নাই বলবো আমি। 1 বছর পার হয়ে গেল, কিন্তু তারপরে বলবো যে উনি আশা আমাদেরকে বিনাশ করেন নাই, আশাহীন করেন নাই। তিনি শেষ পর্যন্ত এই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে জাতীয় বীর ঘোষণার প্রস্তাব দিয়েছেন, যেটা শহীদরা আনন্দ খুশি হবে, তারা নিজেদের থেকে সম্মানিত বোধ করবে। তার যারা পুত্র হারিয়েছে, সন্তান হারিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের বাবা মারা অন্তত একটা স্বস্তি পাবে, শান্তি পাবে মনে, যে না, আমার পুত্র, আমার সন্তানদের জীবন বিনা কারণে যায় নাই, দেশের জন্য, জনগণের স্বার্থের জন্য, মানুষের কল্যাণের জন্য আমার সন্তান মৃত্যুবরণ করেছে। ফলে তারা গর্বিত হবে। এই যে স্বীকৃতি দেওয়ার উনি আশ্বাস দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি উনি বা পরবর্তী সরকার এটাকে সর্বাগ্রে এবং 100% মূল্যায়ন করবে। আমার তো পূর্ণ সমর্থন থাকবে এই শহীদদের মর্যাদা, বীর জাতীয় বীরদের মর্যাদাকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য যত কি দরকার আমার ব্যক্তিগত ক্ষমতা থেকে, পর্যায় থেকে, সক্ষমতা থেকে যা করার দরকার আমি অবশ্যই বর্তমান সরকার বা আগামী দিনে যে কোনো সরকারের সঙ্গে সহযোগিতা করব। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। তারপরে উনি যারা আরেকটি বলেছেন, যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে যেন পরবর্তীতে কোনো আইনি ব্যবস্থা নিতে না পারে, তাহলে আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। বিশেষ করে যারা আহত বা আহত হন নাই কিন্তু অংশগ্রহণ করেছেন আন্দোলনে, অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, হয়তো আমরা সক্রিয়ভাবে করি নাই, কিন্তু আমরা অনেকেই তো বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাদের উপরে যাতে পরবর্তী কোন সরকার বা কেউ যাতে কোনো আইনি শাসন বা আইনি শাসাস বা আইনি ব্যবস্থা নিতে না পারে, সেটা সুরক্ষা করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, আমি জন্য ওনার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, এবং আমার মনে হয় জাতীয় এই জন্য ওনাকে ধন্যবাদ জানাবে। বিশেষ করে আন্দোলনে যারা অগ্রভাগে ছিল, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, যারা আহত হয়েছে তারা, এবং যারা এখনো আছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, তারা তো অবশ্যই সরকারকে কৃতজ্ঞতা জানাতে পারে এবং জানাবে বলে আমি মনে করি।